আসসালামু আলাইকুম। আজ 22 মে 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। সিটি নির্বাচনে ইশরাকের প্রতিদ্বন্দ্বী হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম। ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন সার্জিস আলম। মমতাজ ও শাওনকে নিয়ে যা ঘটতে যাচ্ছে। এবার বিস্তারিত। ঢাকার 2 সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এমন একটি খবর গণমাধ্যমে প্রকাশের পর আজ সকাল থেকেই আলোচনায় সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কারা। সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে আলোচনা। অনেকে নিজের পছন্দের প্রার্থীর নাম জানাচ্ছেন, আবার কেউ কেউ কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হবে তা নিয়ে পোস্ট করছেন। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ইশরাকের প্রতিদ্বন্দ্বী হিসেবে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের কথা বলছেন অনেকেই। হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন। এ বিষয়ে কথা বলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়ই, আমি ব্যক্তিগত আরেকটা অ্যাঙ্গেল দিই। ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম খেলা হবে। ইশরাক হোসেন ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, বিএনপি নেতা ইশরাক হোসেন গত 7 দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্কতা ও অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছেন, তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী। বিচার ব্যবস্থায় টাকা ও রাজনৈতিক সুপারিশের প্রভাবের কারণে সঠিক বিচার ব্যাহত হচ্ছে, এমন অভিযোগ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম তার পোস্টে লিখেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে বহু হত্যাকারী আওয়ামী লীগার জামিন পেয়ে যাচ্ছে। অন্যদিকে অর্থ বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকায় অনেক নির্যাতিত মানুষ আজও জামিন থেকে বঞ্চিত। শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছিল সেগুলোকে মিথ্যা আখ্যায়িত করে তিনি উল্লেখ করেন, সেসব মামলার কারণে এখনও বহু নির্দোষ আলেম কারাগারে বা আদালতের বারান্দায় ঘুরছেন। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কিভাবে এমন জামিন হয়, কার সুপারিশে, কোন আইনজীবী বা বিচারকের সহায়তায় তা সম্ভব হয়। এছাড়াও সার্জিস আলম লিখেছেন, প্রকাশ্য দিবালোকে সরকারের নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এত রক্ত ঝরল, অথচ 9 মাসেও একটি হত্যার বিচার শেষ হলো না, একটি মামলারও নিষ্পত্তি হলো না। তাহলে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এই ব্যর্থতা এড়াতে পারেন কি? সবশেষে তিনি মন্তব্য করেন, তাহলে কি আমাদের এখন আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা উচিত নয়? মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে পৃথক 2 হত্যা মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালত থেকে নামার সময় মমতাজকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত জনতা। বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মী মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান। তবে মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে মানিকগঞ্জ কোর্ট এর ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন।
ওসি আবুল খায়ের জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ বিচারক মোহাম্মদ আব্দুল নূর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে তিনি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে তিনি ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসি আরও জানান, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত বছর ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। সৎমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। নিষেধাজ্ঞা দেওয়া অপর আসামিরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, বোন মাহিন আফরোজ সিনজন, সেজুতি, সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপপরিদর্শক শাহ আলম এবং মোখলেসুর রহমান মিল্টন। এদের মধ্যে সাইফুল ইসলাম ভূঁইয়া ও শাহ আলম জামিনে আছেন। অপর ১০ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২২ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পারভেজ সুমন জানান, এদিন মামলার তারিখ ধার্য ছিল। মামলা চলমান থাকা অবস্থায় আসামিরা যেন দেশের বাইরে যেতে না পারেন, এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন। বাদীপক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ পিন্টু আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আগামী ১ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এদিকে এদিন জামিনে থাকা ২ আসামি আদালতে হাজিরা দেন। জানা যায়, গত ১৩ মার্চ শাওনের সৎমা নিশি ইসলাম হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে ১২ জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী পূর্বের স্ত্রীর কথা গোপন রেখে ও প্রতারণা করে প্রলোভন দেখিয়ে নিশি ইসলামকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন মোহাম্মদ আলী পূর্বেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা তিনি গোপন করেন। তার পূর্বের একটি পুত্র ও ৩টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের বিষয়টি জানতে চাইলে তিনি তার প্রথম বিয়ে সম্পর্কে জানাতে বিভিন্ন রকমের ছলনা ও প্রতারণার আশ্রয় নেন এবং তার সব প্রতারণার কথা স্বীকার করেন। পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি শাওনের বোন সিনজন ও তার স্বামী সাব্বির বাদীর বাড়িতে এসে বিয়ের সম্পর্ক গোপন রাখার জন্য হুমকি দেয়। এরপর ৪ মার্চ মোহাম্মদ আলী নিজের অসুস্থতার কথা জানিয়ে বাদীকে গুলশানের বাসায় যাওয়ার জন্য বলেন। তখন তার পূর্বের স্ত্রীকে দেখে আসামিরা প্রতারণার বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পান। এই সময় অন্যান্য আসামিরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। পরদিন আবারও শাওন ও এডিসি নাজমুল সহ অন্য আসামিরা বাদীর বাড়িতে ঢুকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানানোতে শাওন তাকে বেধড়ক মারধর করেন। এর ফলে তিনি অজ্ঞান হয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। এরপর ওই বছরের ২৪ এপ্রিল বাদীকে ডিবির অফিসে ডেকে নেন ডিবি পরিদর্শক শাহজালাল। সেখানেও শাওন সহ অন্যান্য আসামিরা মারধর করেন। এ সময় ডিবি প্রধান হারুন বাড্ডা থানার ওসিকে বাদীর বিরুদ্ধে মামলা নিতে বলেন। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করে এবং মাদক ব্যবসায়ী সাজায়। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র ১ কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি অংশ নেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য মতে, বৈঠকে ৩ দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে রাজনৈতিক সম্পর্ক, নিরাপত্তা, আঞ্চলিক সংযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে 7টি মূল ফলাফল তুলে ধরেন, যার মধ্যে রয়েছে: ১. পারস্পরিক আস্থা ও সুপ্রতিবেশী সম্পর্ক জোরদার। ২. চীন, আফগানিস্তান, পাকিস্তান সংলাপ চালিয়ে যাওয়া। ৩. কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূত বিনিময়ের পরিকল্পনা। ৪. বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা।
5. আফগানিস্তানের পুনর্গঠন ও বাণিজ্যিক সহায়তা। 6. সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা এবং 7. আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা। ওয়াং ই বলেন, চীন চায় আফগানিস্তান ও পাকিস্তান নিজেদের বাস্তবতার আলোকে উন্নয়নের পথ বেছে নিক এবং তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সক্ষম হোক। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্টের ফাঁদ দেখা যাচ্ছে। এই ফাঁদটি কেমন? কেউ একজন বিশ্লেষক সেজে তিনি একটি পণ্য বা একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে নেতিবাচক ধারণা দিচ্ছেন অথবা ইতিবাচক ধারণা দিচ্ছেন। তার নেতিবাচক ধারণার কারণে দীর্ঘদিনের আপনার বিশ্বস্ত কোনো বিষয় থেকে বিশ্বাস উঠে যেতে পারে, অথবা তার ইতিবাচক ধারণার কারণে আপনি কোনো পণ্য কিনতে পারেন অথবা অন্য কোনো বিষয়ে জড়িয়ে যেতে পারেন। এইসব নেতিবাচক বা ইতিবাচক মতামতের পরিপ্রেক্ষিতে আপনি কি ভুল পথে পা দিচ্ছেন কিনা একবারও ভেবেছেন? এটাই হচ্ছে কন্টেন্ট ফাঁদ। সুতরাং এইসব কন্টেন্টকে আপনি বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করুন। কাউকে ভালোবাসেন বা কারো কন্টেন্ট দেখে আপনি ভক্ত হয়েছেন তার মানে এই নয় তিনি যা বলবেন তাই সত্য বলছেন। আপনার সামনে সুযোগ রয়েছে যাচাই বাছাইয়ের। আসুন সবাই ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। দর্শক, এবার দেশের বাইরের খবর। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পিএমএলএন নেত্রী মরিয়ম নওয়াজ মামলা দায়েরের মাত্র 70 দিন পরে জামিন পেয়েছেন। অন্যদিকে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান 600 দিনেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন গহর আলী। এই খবর জানিয়েছে সামা টিভি। ব্যারিস্টার গহর বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা কারাগারে আছেন এবং এখনও ন্যায় বিচারের অপেক্ষায় আছেন। আমরা আশাবাদী যে আমাদের মামলার শুনানি মঙ্গলবার বা বুধবার হবে। তিনি আরও জানান, তিনি এবং তার আইনি দল ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, আমরা আমাদের মামলার বিষয়ে প্রধান বিচারপতির কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জমা দিয়েছি। মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং তারা আশা করেছিলেন যে এটি শীঘ্রই খারিজ হয়ে যাবে। ব্যারিস্টার গহর আরও জানান, প্রধান বিচারপতি তাদের আশ্বস্ত করেছেন যে তাদের মামলা আগামী সপ্তাহে শুনানির জন্য নির্ধারিত হবে। এদিকে ইমরান খান আবারও লাহোর ভিত্তিক একটি দলের পরিচালিত তদন্তে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ফরেনসিক পরীক্ষা করতে অস্বীকৃতি জানালেন তিনি। ডিএসপি জাভেদ আসিফের মতে, তদন্ত দল পলিগ্রাফ, ফটোগ্রামেট্রিক এবং ভয়েস ম্যাচিং পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছিল। তবে পিটিআই প্রতিষ্ঠাতা তদন্তকারীদের কাছে পাঠানো একটি লিখিত বিবৃতিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিবৃতিতে পিটিআই প্রতিষ্ঠাতা জোর দিয়ে বলেছেন, প্রসিকিউশন এই পরীক্ষার মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং তাই তিনি তা মানবেন না। পেন্টাগনের সাম্প্রতিক ঘোষণা অনুসারে কাতারি বোয়িং 747কে ভবিষ্যতের এয়ারফোর্স 1 হিসেবে রূপান্তর নিয়ে প্রশ্ন করাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ওই সাংবাদিকের সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়া উচিত বলেও তিরস্কার করেছেন তিনি। এছাড়া তিনি সংবাদ মাধ্যম এনবিসির ওই সাংবাদিককে ভয়ঙ্কর এবং কাজ করার জন্য যথেষ্ট বুদ্ধিমান নন বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে এক উত্তেজনাপূর্ণ বৈঠকে এমন কর্মকাণ্ড করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া তিনি ওই প্রতিবেদকের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে সহিংসতা এবং বর্ণবাদী আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এনবিসি এবং এর মূল কোম্পানির সিইও এবং চেয়ারপারসন ব্রায়ান রবার্টসকে তাদের কার্যক্রমের জন্য তদন্ত করা উচিত। কাতারি জেট নিয়ে প্রশ্ন করার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে এনবিসির ওই সাংবাদিককে বলেন, আপনি কি বলছেন? আপনি জানেন আপনার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কাতারি জেটের সঙ্গে এর কি সম্পর্ক? তারা মার্কিন বিমান বাহিনীকে একটি জেট দিচ্ছে এবং এটি একটি দুর্দান্ত জিনিস। আমরা আরও অনেক কিছু নিয়ে কথা বলছি এবং আপনি যা দেখছেন তার বিষয়বস্তু থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। আপনি একজন ভয়ঙ্কর প্রতিবেদক। প্রথমত, একজন প্রতিবেদক হওয়ার জন্য যা প্রয়োজন তা আপনার নেই। আপনি যথেষ্ট বুদ্ধিমান নন। তিনি আরও বলেন, আপনার এনবিসিতে নিজের স্টুডিওতে ফিরে যাওয়া উচিত। ব্রায়ান রবার্টস এবং সেই জায়গাটি পরিচালনাকারী ব্যক্তিদের তদন্ত করা উচিত। আপনি যেভাবে সেই নেটওয়ার্ক পরিচালনা করেন তা ভয়ঙ্কর। এটি অসম্মানজনক। আপনার কাছ থেকে কোনো প্রশ্ন নেব না। তিনি কাতারি উপহারের পক্ষে যুক্তি দিয়ে বলেন, কিন্তু আপনি যদি মার্কিন বিমান বাহিনীকে দেওয়া একটি জেট বিমানের বিষয়ে আলোচনা করতে চান, যা খুবই ভালো একটি বিষয়। তারা জেট বিমানের পাশাপাশি 5.1 ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিয়োগও করেছে।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।